সেই বৈঠকের আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তারা বসে কিছু বিষয় ফাইনাল করবে। আমি জানি না কি ফাইনাল করবে। এর মধ্যে তুরস্কের একটা কোর্ট, তুরস্কের আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার সাথে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান এরকম ইসরায়েলের টপ লেভেলের যারা আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গাজায় মানুষ হত্যা করার কারণে। যদিও এই গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এটা ইসরায়েলের জন্য খুব বড় ধরনের কিছু হবে কিনা এটা একটা প্রশ্ন। কারণ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অলরেডি আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে এবং অনেকগুলো দেশ তাকে সেই আইসিসির গ্রেফতারি পরোয়ানা ভঙ্গ করে তারপরে হচ্ছে তাকে দেশে ঢুকতে দিচ্ছে। এখন তুরস্কের এই গ্রেফতারি পরোয়ানা জারি কি আইসিসির গ্রেফতারি পরোয়ানার চেয়ে বড়? আমি জানি না। তবে একটা জিনিস হতে পারে যে তুরস্ক হয়তোবা ইন্টারপোলে এই গ্রেফতারি পরোয়ানার যে নোটিশ সেটা পাঠাতে পারে। ইন্টারপোল যদি রেড অ্যালার্ট জারি করে তখন ইন্টারপোলের সদস্য দেশগুলো তাকে গ্রেফতার করতে বা তাকে ঢুকতে না দিতে পারে, এরকম কিছু একটা হতে পারে। অর্থাৎ এটা যতটা না আইনি তার চেয়ে বেশি পলিটিক্যাল একটা প্রেশার। কারণ এই পলিটিক্যাল প্রেশারের পরপরই নেতানিয়াহুর অফিস থেকে তার একজন কি বলে মুখপাত্র ক্যামেরার সামনে এসে বলল, আমরা দৃঢ় চিত্তে ঘোষণা দিচ্ছি গাজা ভূখণ্ডে তুরস্কের একটা সৈন্য ঢুকতে পারবে না, তুরস্কের সৈন্যদের বুট পর্যন্ত আসতে পারবে না। ভাই, তুরস্ক নিয়ে নেতানিয়াহুর এত মাথা ব্যথা কেন, এত ভয় কেন, ইসরায়েলের এত ভয় কেন তুরস্কের সৈন্য নিয়ে? মানে সব কিছুর উপরে তুরস্কের সৈন্য গাজায় আসতে পারবে না, তুরস্কের সৈন্য কোনোভাবেই গাজায় ঢুকতে পারবে না। অথচ এরদোয়ান ঘোষণা দিয়েছে যে গাজায় তারা তুরস্কে এই 2023 সালে যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্প এলাকায় মানুষদের থাকার জন্য দ্রুত গতিতে কিছু কন্টেইনার, কিছু না শত শত হাজার হাজার কন্টেইনার পাঠানো হয়েছিল, কন্টেইনার সিটি করা হয়েছিল, যে কন্টেইনারগুলোর ভিতরে মোটামুটি ফ্যামিলিগুলো থাকতে পারে সেরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সেই কন্টেইনারগুলোকে গাজায় পাঠানো হবে এরকম কথা এরদোগান বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে গাজায় যুদ্ধবিরতি রক্ষা করতে এবং সেটার ভবিষ্যতের জন্য তুরস্ক যা দরকার সব করবে। এখন সেটা কি আমি জানি না। সেনাবাহিনী পাঠানোর ক্ষেত্রে তুরস্ক বারবার চাপ দিচ্ছে, এমনকি ট্রাম্প যে প্রস্তাব দিয়েছে বা ট্রাম্পের সাথে মুসলিম দেশগুলোর যে একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে যে গাজায় এইভাবে যুদ্ধবিরতি হবে, সেটাকে সেখানে এই তুরস্ক এবং আন্তর্জাতিক দেশগুলোর যে সেনাবাহিনী যোগ দিবে বা সেনাবাহিনীকে নেওয়া হবে সেটার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা প্রস্তাব পাশ করাতে বলছে তুরস্ক, যে নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী আমরা সেখানে থাকবো, নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী আমরা সেখানে যাব, তখন আর এটা নিয়ে কারো কোনো বড় ধরনের মাথা ব্যথা থাকবে না। এই কথাটা তুরস্কের পক্ষ থেকে আসছে। কিন্তু তুর্কিদের উপরে হচ্ছে ইসরায়েলের সমস্যাটা কি? আমরা তো জানি যে ইসরায়েলের সাথে তুরস্কের সম্পর্ক ভালো। তুরস্ক হচ্ছে ইসরায়েলের একেবারে সেই প্রথম কি বলে সে স্বীকৃতি দেয়া দেশ। তুরস্কে প্রচুর পরিমাণে ইহুদি আছে, এমনকি তুরস্ক থেকে ইহুদিরা, তুর্কি নাগরিক ইহুদিরা যাদের হচ্ছে তুর্কি নাগরিকত্ব এবং ইসরায়েলের নাগরিকত্ব আছে, তারা ইসরায়েলে গিয়ে যুদ্ধ করেছে, এরকমও হয়েছে। তারপরও সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে জাতিগতভাবে তুর্কিরা এবং তুরস্কের ধরুন 90% মানুষ বা আরো বেশি, এরা ব্যাপক পরিমাণে জায়নবাদী বিরোধী, ইসরায়েল বিরোধী, হোক সে ধার্মিক অথবা মানে ধর্মকর্মহীন, সে পর্যন্ত ইসরায়েল বিরোধী এবং তুর্কি বিরোধী। আরো একটু ছোট্ট একটা ঘটনা বলি। কিছুদিন আগে এই যে ফ্রিডম ফ্লোটিলা জাহাজগুলো গেল না ইসের দিকে, গাজার দিকে, এই ফ্রিডম ফ্লোটিলা জাহাজে সবচেয়ে বেশি লোক ছিল তুরস্কের। বিভিন্ন দেশ থেকে লোকজন গিয়েছে, বাংলাদেশ থেকেও গিয়েছিলেন। তো এই তুর্কিরা যেই সমস্ত জাহাজে ছিল সেই সমস্ত তুর্কিদেরকে একটা জাহাজে নিতে দেয় নাই। এই ফ্রিডম ফ্লোটিলার যারা অর্গানাইজ করেছে ইটালি থেকে, স্পেন থেকে, তারা বলেছে যে না, তুর্কিদেরকে একটা জাহাজে দেয়া যাবে না। বিভিন্ন জাহাজে দিয়েছে। তারপরে যেহেতু তাদের সংখ্যা বেশি, তারা ওই জাহাজগুলোতেও সংখ্যা বেশি ছিল।
তো এই জাহাজগুলো যতদিন ধরে এই সাগর দিয়ে গিয়েছে ততদিন পর্যন্ত প্রত্যেকটা জাহাজে স্পেশাল ভাবে তুর্কিদেরকে ডেকে নিয়ে তারপর বলা হয়েছে, ভাই তোমাদের হাত ধরি পা ধরি, ইসরায়েলের সৈন্যরা যদি আমাদের জাহাজে নামে তোমরা তাদেরকে পিটাবা না। মানে প্রত্যেকটা তুর্কিদেরকে একেবারে রিকোয়েস্ট করা হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত যে ভাই তোমরা ইসরায়েলের সৈন্যদের সাথে মারামারিতে যাবা না। কারণ কারণ হচ্ছে এরা সবাই জানে যে তুর্কিদের রক্তের মধ্যে এই জিনিসটা মিশে আছে, যে সে যদি ইসরায়েলের সৈন্য দেখে তার হাতে কিছু না থাকলেও ও ওর সাথে পিটাপিটি করবে। এটা ঘটেছে এবং এই যে ওদেরকে বারবার বলছে তারপরেও এরা দেখেছে যে তুর্কিরা নিজেদের মধ্যে আলোচনার সময়, এমনকি তাদেরকে সবাই মিলে এই যে পুরো ফ্লোটিলাতে যারা ছিল এরা সবাই ট্রেনিং নিয়েছিল যে ইসরায়েলের সেনাবাহিনী যদি জাহাজগুলোতে আসে আমরা কিভাবে নিজেদেরকে প্রোটেকশন দিব, তারপরে হচ্ছে কিভাবে আমরা আইন ভঙ্গ করব না, আমরা আন্তর্জাতিক আইনগুলো মেনে কিভাবে হচ্ছে নিজেদেরকে একটা সেফ এক্সিটে নিয়ে নেব, এরকম ট্রেনিং গুলো দেয়া হয়েছিল। কিন্তু তারপরেও ওরা দেখেছে যে তুর্কিরা নিজেদের মধ্যে আলোচনার সময় এরকম আলোচনা করছে যে যদি আসে আমার আর কিছু লাগবে না, খালি একটা ইসরায়েলের সৈন্যের উপরে হচ্ছে 2টা ঘুষি মারবো, ওরে মাটিতে ফেলাই দিতে পারলে আমার জীবন ধন্য। তখন অনেকে জিজ্ঞেস করে ভাই তোরে যদি গুলি করলে শহীদ হয়ে যাবো। তো এই টাইপের একটা মেন্টালিটি পুরো তুর্কিতে আছে, যে কারণে এই মেন্টালিটি শুধুমাত্র তুর্কিদের মানে সাধারণ মানুষের মধ্যে না, সেনাবাহিনীর মধ্যে, পুরো তুর্কির মধ্যে এই জিনিসটা আছে। হ্যাঁ, এদের মধ্যে ব্যাপক পরিমাণে ধরেন এই ইহুদি প্রীতি, তারপরে হচ্ছে ইহুদি একেবারে সরাসরি পরিবার, কিছু গোপন ইহুদি, গোপন জায়নবাদী, তারপরে হচ্ছে ফ্রি ম্যাসন, এরপর এই ধরনের যতগুলো আছে এরাও এখানে শক্তিশালী, কিন্তু তারপরেও এই অংশটাও অনেকাংশে শক্তিশালী। যে কারণে ইসরায়েলের ভয় হচ্ছে তুর্কিরা যেইখানে পা রাখে সেখান থেকে তারা পিছপা হয় না, হয়তো মারা যাবে নয়তো ওখানে তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করবে। এই ভয় থেকে তাদের কথা হচ্ছে গাজা ভূখণ্ডে তুর্কিরা যেন না আসে, তুর্কি সেনাবাহিনীর বুট গাজা ভূখণ্ডে যেন না আসে। কিন্তু তুর্কিদের মধ্যে এখন যে আলোচনা হচ্ছে যে আমরা কি গাজায় নাই, প্রশ্নটা হচ্ছে এইখানে। তুর্কি গোয়েন্দা সংস্থা, তুর্কি সেনাবাহিনীর সামরিক যারা হচ্ছে কি বলে এটাকে পরামর্শক, এরা গাজায় আছে কিনা, আছে কি নাই, এই প্রশ্ন বিভিন্নভাবে সামনে আসছে। যে গত 2 বছর যে যুদ্ধ চলছে এই যুদ্ধের ফিল্ডে থেকে তুর্কিরা কতটা সাপোর্ট দিয়েছে নাকি দেয় নাই, কতজন তুর্কি সেখানে এই ফিল্ডে থেকে সাপোর্ট দেওয়ার সময় মারা গেছে, এই প্রশ্নগুলো সামনে আসছে। অনেকে বলছেন যে সেখানে গত 2 বছর ধরে না, তার আগে থেকেই তুর্কির গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে কাজ করছে। অনেকে বলছেন যে তুরস্কের আসা ফিলিস্তিনি যেই সমস্ত লোক, অনেক হামাসের, অনেক অন্যান্য ফিলিস্তিনি গাজা ভূখণ্ড থেকে অন্যান্য জায়গা থেকে, তাদেরকে তুরস্ক তার মতো করে ট্রেনিং দিয়ে তারপরে হচ্ছে তারা সরাসরি তুরস্কের সাথে একত্রে কাজ করে, এরকম লোকজন গাজায় ফিরে গেছে, এরপরে তাদের সাথে এরকম যোগাযোগ আছে, এরকম একটা পুরো বিশাল একটা নেটওয়ার্ক আছে বলে অনেকেই মনে করছেন। এবং এটা শুধুমাত্র তুরস্কেই না, ইসরায়েলেও এটা এখন জোরে সোরে আলোচনায় আসছে যে তুর্কিরা এত সাহস পায় কোত্থেকে, এতটা তথ্য পায় কোত্থেকে, যে যেই দিন জাস্ট হচ্ছে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হলো তার পরদিনই কিভাবে মিশর থেকে শত শত ঢুকলো, কি বলে এটাকে, এই যে ক্রেন ঢুকলো, আর সেগুলোতে তুর্কি পতাকা কিভাবে হলো, হঠাৎ করে মানে মাটি ফুঁড়ে তুর্কিরা বেরিয়ে আসলো কিভাবে গাজা ভূখণ্ডে, এরকম প্রশ্নগুলো আসছে তাদের সামনে। এবং এখন যেভাবে ট্রাম্পকে দিয়ে খেলিয়ে তুর্কি সেখানে থাকবে, একদিকে ইসরায়েল বলছে না তুর্কিদের বুটের চিহ্ন থাকবে না, না আজকে না আগামীকাল না আগামী পরশুদিন, এটা হচ্ছে ইসরায়েলের কথা, আজকে এসেছে ইসরায়েলের বক্তব্যে। ওদিকে ট্রাম্প বলছে যে হ্যাঁ তুর্কিরা চমৎকার, তুর্কিদেরই তো দরকার, তুর্কিরা ওখানে একটা ইয়ে থাকবে এবং আমি নিশ্চয়তা দিচ্ছি তুর্কিরা। ঘটনা কি, এরকম একটা পরিস্থিতি। তো
এই পরিস্থিতিতে দেখা যাক, রাজনীতি এখানে সিরিয়াস ভাবে খেলছে, খেলা হচ্ছে, খেলা হবে, এবং এই রাজনীতির খেলা আপনি আমি আমাদেরকে বুঝতে যখন হচ্ছে কি বলে জাস্ট হচ্ছে সরল রেখায় বুঝতে চাবো, তখন এটা খুব কঠিন হবে। কিন্তু আপনি যদি এই সমীকরণ বোঝার চেষ্টা করেন, তখন দেখবেন যে সবার সাথে কিভাবে খেলতে হবে। যেমন ধরুন, তুরস্কের সামনে এখন অনেকগুলো সমস্যা, বিশাল বিশাল সমস্যা। একটা সমস্যা হচ্ছে তার কান ফাইটার জেটের জন্য আমেরিকার কাছ থেকে দরকার, কি বলে এটাকে, ইঞ্জিন দরকার। স্পেনের পত্রিকা বলছে তুরস্ককে আমেরিকা ইঞ্জিন দিবে না। কান ফাইটার জেটের জন্য অন্তত হচ্ছে ফার্স্ট যে 20টা বানাবে বা 10টা বানাবে, সেটার জন্য যদি ইঞ্জিন না হয়, তাহলে এই কান ফাইটার জেটের প্রকল্প অন্তত 10 বছর পিছিয়ে যাবে যদি সেটা না দেয়। মানে সে নিজের ইঞ্জিন বানিয়ে তারপরে হচ্ছে যে বিমান চালাবে, সেটার জন্য 10 বছর পিছিয়ে যাবে তার প্রকল্প। এক। দ্বিতীয় হচ্ছে, সিরিয়াকে যদি স্থিতিশীল না করতে পারে, তাহলে তুরস্কের দক্ষিণ অঞ্চল অস্থিতিশীল হবে। 2। 3 নম্বর হচ্ছে, তুরস্কের সেনাবাহিনী এবং বিশেষ করে তুরস্কের বিমান বাহিনী যদি শক্তিশালী এবং আধুনিকায়ন করা না যায়, তাহলে গ্রিস এই এজিয়ান সাগরে হামকি ধামকি দিবে। এরপরে হচ্ছে, তুরস্ক আজকে বলেছে যে সুদানে যে ঘটনাগুলো ঘটছে, কেউ যেন এটা মনে না করে যে আমি জাস্ট দূরে বসে চোখ বন্ধ করে আছি, অথবা শুধু দূরে বসে তাকিয়ে তাকিয়ে দেখছি। সুদানের এই সমস্যা, এটা খুব দ্রুত সমাধান করার জন্য, সেখানে একটা কি বলে ফয়সালা নিয়ে আসার জন্য আমরা আমাদের সবকিছু নিয়ে মাঠে আছি। আমি জানি না এটার অর্থ কি। মানে যেই সুদানে এখনো পর্যন্ত হচ্ছে বড় বড় খেলোয়াড় কারা শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের বাইরে, সেটা স্পষ্ট না, যেখানে এখনো ধূসর সবকিছু, সেই জায়গায় সে স্পষ্ট বলতেছে আমি সেখানে মাঠে আছি। ওদিকে আবার পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে একটা উত্তেজনা সীমান্তে, সেই উত্তেজনা প্রশমিত করতে তুরস্কে এই দুই দেশের প্রতিনিধি দল গত প্রায় 2-3 সপ্তাহ ধরে বৈঠক করেছে। কোনো ফলাফল হয় নাই, কারণ দুই পক্ষই ছাড় দিচ্ছে না। তুরস্ক বলছে ঠিক আছে, ছাড় দিচ্ছে না, তাতে আমরা কি হাল ছেড়ে দেবো নাকি? কি করব? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, গোয়েন্দা প্রধান, এরা 3 জন আগামী সপ্তাহে পাকিস্তান যাবে, গিয়ে পাকিস্তানের সাথে এই নিয়ে হচ্ছে আলোচনা করবে, কনভিন্স করার চেষ্টা করবে, সমাধান করার চেষ্টা করবে। তো এই যে পরিস্থিতি, এই যে অবস্থা, এই অবস্থায় তুরস্ক যেটা করছে সেটা হচ্ছে তার সামর্থ্য সাধ্য যা আছে তার চেয়েও বেশি করার চেষ্টা করছে, যে কারণে অনেক সময় দেখা যায় যে পিছপা হলে আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু এর বাইরের যে দেশগুলো, সুপার পাওয়ার বলুন, এই পাওয়ার বলুন, সে নেতানিয়াহু কি সমস্যা আছে? তাকে প্রত্যেক দিন হচ্ছে নিজের দেশের কোর্ট ডাকে, আসো আসো আসো। নেতানিয়াহু বারবার বলছে আমি এই কারণে আসতে পারবো না, আমি ওই কারণে আসতে পারবো না, আমার এই সমস্যা, আমার অমুকের সাথে দেখা করা। এই যে আগামীকালকে তার হচ্ছে কোর্টে যাওয়ার কথা, সে বলছে আমার হচ্ছে ডিপ্লোম্যাটিক মিটিং আছে, আমি যেতে পারবো না। কতদিন? তারপরে দেশের এখন যা পরিস্থিতি, হ্যাঁ, আমেরিকা ব্যাপক পরিমাণে তাকে সাপোর্ট দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে রাখছে, কিন্তু সেই আমেরিকায় সেই ট্রাম্পই তো এখন ঝামেলায় পড়তে যাচ্ছে। আমেরিকায় যে পরিমাণে ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য উঠছে, সেটা আমার মনে হয় মুসলিম দেশগুলোতেও এতটা উঠে নাই। মুসলিম দেশগুলোতে তো আগে থেকেই ছিল, কিন্তু ধরেন গত 2 বছর আগে এবং বর্তমান সময়ের সাথে যদি তুলনা করা হয়, ইসরায়েল বিরোধী মনোভাব আমেরিকাতে দুনিয়ার সবচেয়ে বেশি। এবং এই মনোভাব যদি তারা থামাতে না পারে, গাজা ভূখণ্ডে তারা যাই করুক, গাজাকে যদি একেবারে তছনছ করেও দেয়, পুরো দখল করেও নেয়, ফিলিস্তিন বলতে যদি কিছু নাও থাকে, তারপরও এই ইসরায়েল তখন তার অস্তিত্ব নিয়ে কান্নাকাটি করতে হবে। যে কারণে এখন ইসরায়েলের এই গাজা যুদ্ধের চেয়েও বড় কান্নাকাটির বিষয় হচ্ছে আমেরিকার যুব সমাজকে কিভাবে ইসরায়েলপন্থী বানাবো।
মামদানির নির্বাচনে দেখছেন না? স্পষ্টভাবে সে মানে তার বিরুদ্ধে যতজন প্রতিনিধি ছিল, মানে জনপ্রতিনিধি অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থী যতজন ছিল, সবাইকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি নির্বাচনে জিতেন, আমেরিকায় এই যে মেয়র নির্বাচন হলো, জোরান মামদানি জানেন তো মোটামুটি সবাই, তার বিপরীতে যারা ছিল তাদেরকে সবাইকে সে সহ প্রশ্ন করা হয়েছিল লাইভ টেলিভিশনে বিতর্কে যে আপনি বিজয়ী হলে কোন দেশে যাবেন প্রথম। সে ছাড়া সবাই বলছে অবশ্যই ইসরায়েল যাবো, মানে কেউ কেউ তো এরকম ভাবে বলছে যে ইসরায়েলে যাব না মানে অবশ্যই ইসরায়েলে যাব, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি। সেখানে সে বলছে আমি ইসরায়েলে যাবো কিসের জন্য, আমি অন্য কোনো দেশে যাবো কিসের, আমি নির্বাচনের পরে আমার মানুষের কাছে থাকবো। না, ওই সময় এতটা প্রেশার ছিল যে সরাসরি এটা হয়তো বলতেও পারে না, কিন্তু সে আমি ইসরায়েলে যাবো কিসের জন্য, কি এটা। এবং সেই ব্যক্তি ব্যাপক পরিমাণে ভোট পেয়ে 50% মানুষের চেয়েও বেশি ভোট পেয়ে সে নির্বাচিত হয়েছে। তাহলে বুঝেন যে আমেরিকার মানুষ কতটা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য প্রস্তুত। এবং মামদানিকে দেখে অনেক নেতারা এখন ওপেনলি, যারা হচ্ছে প্রেসারে চাপে কথা বলতে পারে নাই, যারা ইসরায়েল বিরোধী কিন্তু বলতে পারে নাই, বা তাদের পদক্ষেপগুলো তারা নিতে ভয় পেয়েছে, সামাজিকভাবে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল যে তুমি যদি কথা বলো তাহলে তুমি হেরে যাও, এখন তারা দেখছে আরে না, কথা বললে তো হারবো না। এখন তারা বলছে যে ঠিক আছে, ইসরায়েলের লবির কাছ থেকে টাকা না নিয়েই আমি নির্বাচন করব, যেহেতু মামদানি ইসরায়েলের লবির কাছ থেকে টাকা না নিয়েই জিততে পেরেছে, তাহলে আমার অসুবিধাটা কোথায়, এরকম একটা মনোভাব। আর এই মনোভাব আমেরিকাতে থাকা মানে কি? এই মনোভাব আমেরিকাতে থাকা মানে হচ্ছে মুসলিম বিশ্বের ইসরায়েলকে শেষ করা লাগবে না। কারণ দারিদ্রতা, অর্থনৈতিক সমস্যা যখন আপনার দরজায় কড়া নাড়বে, তখন ভালোবাসা থাকবে না। তখন ভালোবাসা থাকবে না, এটা কোনো জায়গায় নাই। যদি আপনার ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা না হয়, যদি আপনার ভালোবাসাটা হয় শুধুমাত্র ব্ল্যাকমেইলিং করে, আপনার ভালোবাসাটা হয় শুধুমাত্র খাইয়ে, আপনার ভালোবাসাটা হয় শুধুমাত্র দেয়া নেয়ার উপরে, তখন এই ভালোবাসাটা থাকবে না। বর্তমানে আমেরিকার দরজায় অর্থ এই 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 কি বলে, এই দারিদ্রতা যেভাবে কড়া নাড়ছে, সেখানে এই ভালোবাসা থাকার মতো পরিস্থিতি নাই। এখন সবাই প্রশ্ন করছে, আরে ভাই আমার দেশে 4.5 কোটি মানুষ এতদিন পর্যন্ত সরকারের কাছ থেকে টাকা নিয়ে চলতো, এখন সেনাবাহিনী, যেই সেনাবাহিনীকে বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি নেও, সেই সেনাবাহিনীকে তুমি খাবার দিতে পারছো না। যেই সেনাবাহিনীকে বলছো এখন তোমার ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সেই সেনাবাহিনীকে তুমি খাবার দিতে হবে। আমার কাছে তো মনে হয় যে ভেনেজুয়েলার বিরুদ্ধে এরা এমনিতেই হারার জন্য হলেও যুদ্ধ করবে, কারণ খাবার যদি সেনাবাহিনীকে না দিতে পারেন, তার সামনে তো একটা কল দেখাতে হবে। তো যুদ্ধে আপনি বলবেন যে ঠিক আছে দেখো তুমি তো এখন যুদ্ধে আছে, এখন তোমার একবেলা খাইয়া যুদ্ধ করতে হবে। রাষ্ট্রকে দেখাবেন দেখো আমরা তো যুদ্ধে আছি, ফুল ফেলে যুদ্ধ, তাহলে তোমাকে হচ্ছে আমি যেই ধরনের সুযোগ সুবিধাগুলো দিতাম এইগুলো আর দিতে পারবো না। আর যদি ট্রাম্প তখনও ক্ষমতায় থাকে, তখন তো ট্রাম্প এই স্বপ্নই দেখাবে, আমরা বিশ্বের সুপার পাওয়ার, আমরা হচ্ছে মঙ্গল গ্রহে চলে যাচ্ছি সবাইকে নিয়ে, আমেরিকা একটা হচ্ছে এই কি বলে ইলন মাস্কের একটা রকেটে চড়ে আমরা মঙ্গল গ্রহে যাচ্ছি, এই স্বপ্নগুলো দেখাবে। আমেরিকার সরকার বলছে সে আগামী বছর পর্যন্ত কত 1 মিলিয়ন না 2 মিলিয়ন ড্রোন কিনবে। কে তৈরি করবে, কে এত ড্রোন তৈরি করবে কে?